নিষিদ্ধ দেশ বলা হয়। প্রথম বাংলা ভাষাভাষী কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি তিব্বতে গিয়েছি। নাদির অন দ্য গো, উনি তো দেখা হলে আমি নিজেই তাকে অফার করবো যে চলুন একসাথে কিছু করি। প্রথম তো আপনাকে কেউই স্পন্সর করবে না, কিন্তু একজন খেয়ে একেবারে অন্যরকম অবস্থায় ছিল, ও এক বিরাট একটা হাসুয়া নিয়ে আমার সামনে এভাবে ধরছে যে ফেসবুক কিছুদিন আগে মনে হচ্ছে যে টাকার বস্তা নিয়ে এসে ঢেলে দিচ্ছে যারে তারে। প্রেমিকা ছিল যে চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি বেলা শুনছো, এরকম কিছু ছিল কিনা? দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের যে প্রিমিয়াম সময়টা, সেই সময় মনে হচ্ছে আপনাদের যাত্রাটা ছিল, মনে হয়। এই সময়ের কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা কিভাবে দেখছেন? এখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন তো হচ্ছে, অনেক মেধাবী মানুষজন এখানে আসছেন, কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু জায়গাটা একটু আনস্টেবল হয়ে গেছে। কি কারণে? যে ফেসবুক কিছুদিন আগে মনে হচ্ছে যে টাকার বস্তা নিয়ে এসে ঢেলে দিচ্ছে যারে তারে। এই মুহূর্তে দেখুন, যিনি এখন হয়তো 10 লাখ টাকা ইনকাম করছেন মাসে ফেসবুক থেকে, তার এখন 10,000 টাকা ইনকাম করা কঠিন হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি শুরু থেকে একটা জিনিস মেনে চলি, যে আমি আমার আদর্শ ধরে রাখি ইউটিউবকে। আর এই মুহূর্তে আমার মনে করি যে ইউটিউবটা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য এখন পর্যন্ত। সেক্ষেত্রে বাংলাদেশের এই সময় যারা কন্টেন্ট বানাচ্ছে, যদি আপনি এমনিতেই সেরা কন্টেন্ট ক্রিয়েটর, না তারপরেও সেরাদের চোখেও তো কিছু প্রিয় বা সেরা থাকে, সেটা কাকে মনে হয়? এই মুহূর্তে বাংলাদেশে বেশ কিছু মানুষ খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করছেন। আমি বলতে পারি সুভাষিস ভৌমিকদা খুব ভালো কন্টেন্ট বানান, বাপকা বেটা, এনাদের কন্টেন্ট ভালো। আমি শুরুতেই একজনের কথা বলেছিলাম, সাইম ভাই, উনি এখন কানাডায় থাকেন। উনি সায়েন্স ওয়ার্ল্ড কানাডা থেকেও ভিডিও তৈরি করেন, পরিশীলিত সুন্দর কন্টেন্ট বানান। তারপরে মিক্সার্স ওয়ার্ল্ড, উনি ভালো কন্টেন্ট বানান। নাদির অন দ্য গো, উনি তো খুবই ভালো কন্টেন্ট বানাচ্ছেন। এরকম অনেক। নাদির ভাইয়ের কথা আসলে একটু হিংসা লাগে না আপনার? এটা হচ্ছে কি, এই হিংসা যদি মনের মধ্যে থাকে তাহলে তার উন্নতি হবে, অবনতি হবে না। একজন ভালো, এটা হিংসা বলা যায় কি নাকি অনুপ্রেরণা বলা যায়? আমি বলবো অনুপ্রেরণা। হিংসা শব্দটা একটু খারাপ। সেক্ষেত্রে নাদির ভাইয়ের সাথে যদি, এবং সালাউদ্দিন সুমনের মতো একজন গ্রেট কন্টেন্ট ক্রিয়েটর, এই দুইজন মিলে যদি একটা কিছু বানায়, ওইটা কি হবে? এখনো সরাসরি আমার তার সাথে দেখা হয়নি, দেখা হলে আমি নিজেই তাকে অফার করবো যে চলুন একসাথে কিছু করি। কোনো জায়গা কি সেট করা যায় এখন এই চ্যানেল এর মাধ্যমে, যে এরা দুইজন যদি কন্টেন্ট বানায় তাহলে এই জায়গায় যাবে? ভবিষ্যৎ বলে দেবে। আসলে তার সাথে যদি দেখা হয়, অবশ্যই এরকম কিছু একটা হতেই পারে। আমরা দুইজনই বাংলাদেশি, বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করি। যদি উনি ইংলিশেও করেন, তবে বাংলাটাই তার কাছে প্রায়োরিটি পায়, আমি যতদূর জানি দেখি। তো অবশ্যই ভালো কিছু একটা হতে পারে। কন্টেন্ট বানাতে গিয়ে যখন বাইরে যান, কখনো কি টাকা কমে যায়, একটু কিপটামি করতে হয়, মানে একটু কম খেয়ে থাকি, একটু নর্মাল জায়গায় থাকি, এরকম হয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমনও হয়েছে যখন আমি আমার ওয়াইফ অনেক সময় দেখা গেছে যে খুব এক্সপেন্সিভ জায়গায় গেছি, হয়তো ভাবতে হচ্ছে যে এই হোটেলে থাকবো, এই হোটেলে তো অনেক। আমরা চেষ্টা করি কম খরচের মধ্যে, একেবারে কম খরচের মধ্যে যাতে থাকার মতো একটা জায়গা হয়, যাতে ওয়াশরুমটা ভালো থাকবে, বেডটা পরিপাটি হবে। এরকম হইলে আমরা থাকছি। এরকম অনেক জায়গা আছে যেখানে আমরা অনেক কম্প্রোমাইজ করছি, এখনও করি। এটা এমন না যে একেবারে আমার সব সময় 4 স্টার 5 স্টার, মানে 5 স্টার তো বাইরে গিয়ে থাকি না বললেই চলে। যখন কারো প্রমোশনে যায় বা তারা রাখে, সেটা আলাদা বিষয়। আমি নিজের টাকায় এখন পর্যন্ত 5 স্টারে থাকিনি। নিজের টাকায় যখন দেখি তখন 3 স্টারের নিচে বেসিক হোটেলগুলোতে আমি অনেক থাকি। একটি চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসা, পুরো এই যাত্রাটাই আমরা একটু শুনতে চাই। ছোটবেলা থেকেই চিন্তা করতাম যে কোনো একটা চাকরিই করব। তো হয়তো আমার চিন্তা ছিল লেখক হব, কিন্তু চাকরি করব না এটা কখনোই ভাবিনি। মাথার মধ্যে ওইটাই গেঁথেছিল যে কোনো একটা চাকরি করব, চাকরির পাশাপাশি কিছু করলে আলাদা বিষয়। আমি তো সাংবাদিকতা করতাম, আপনারা অনেকে জানেন। সাংবাদিকতা করতে করতে একসময় মনে হচ্ছিল যে সাইড কিছু করা যায় কি না, যেটা থেকে অন্তত বাসা ভাড়া আসবে। আমি সময় টিভিতে তখন স্পেশাল করেসপন্ডেন্ট ছিলাম, স্যালারি ভালোই পেতাম, কিন্তু তারপরে মনে হলো যে একটা কিছু করলে যেখান থেকে আসলে একটা ভালো কিছু হতো। প্রথমে চিন্তা করছিলাম যে একটা রেস্টুরেন্ট দেওয়া যায় কি না। আমার সময় টিভির কিছু কলিগের সাথেও আলাপ করছিলাম,
যে একটা রেস্টুরেন্ট দেওয়া যায় কিনা, এরকম চিন্তা করতে সেটা হইলো না। একবার ভাবলাম যে একটা সিঙ্গারার দোকান দিই কিনা, যে খুব ভালো সিঙ্গারা হবে, মানে সিঙ্গারাকে ছোট করে দেখার কিছু নাই। আমি ভাবছিলাম যে এমন সিঙ্গারা হবে তার মধ্যে অনেক কলিজা থাকবে, অনেক পেঁয়াজ দেওয়া থাকবে, সেটার দাম সাধারণ সিঙ্গারার চেয়ে বেশি হবে, মানুষ একবার খাইলে আবার খাইতে চাইবে। তো যাই হোক, কোনো এই সিঙ্গারা টিঙ্গারা কিছুই হয়নি। পরে একদিন ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে সায়েন্স ওয়ার্ল্ড নামে একটা চ্যানেল আছে, দেখবেন ইউটিউবে। সায়েম ভাই এখন কানাডায় থাকেন, ভদ্রলোক। তো ওনার একটা ভুটানের একটা ভিডিও দেখছিলাম, দেখার পরে হঠাৎ আমার মাথায় কাজ করলো, এতদিন টেলিভিশনে কাজ করছি, তাহলে ভিডিও প্রোডাকশন বা ভিডিও তৈরি রিলেটেড কিছু একটা ইউটিউবে করলে তো সেখান থেকে আমার কিছু আর্নিং হতে পারে। ওই চিন্তা মাথায় ঢোকার পর থেকেই সিদ্ধান্ত নিই যে আসলে আমি ভিডিও তৈরি করব। তারপরে চিন্তা আসলো যে কিভাবে ভিডিও তৈরি করব, কি ভিডিও তৈরি করব, এটা নিয়ে আমি শুধু 2-3 মাস বা তার বেশি সময় শুধু ভাবছি। আমি অফিস করে এসে সারা রাত ভিডিও দেখতাম যে কি ভিডিও করা যায়। এটা এই করতে করতে একবার আমি দেখলাম যে আমাদের অনেকে ভিডিও তৈরি করছেন, যে রাজপ্রাসাদে যাচ্ছেন, পুরাতন রাজবাড়িতে যাচ্ছেন, খালি সৌন্দর্যের কথা বলছেন, হাই গাইজ দেখুন কত সুন্দর রাজপ্রাসাদ, কিন্তু এই প্রাসাদের ভিতরের কাহিনী, এখানে কারা থাকতেন, সেইগুলো তেমন আসছে না। তখন আমার মনে হলো যে আমার ইতিহাস ধরেই মনে হয় কাজ করলে ভালো হবে, যে শুধু সৌন্দর্য দেখানো নয়, স্থাপত্য দেখানো নয়, স্থাপত্যের পাশাপাশি এর ভিতরের যে ইতিহাসের প্রতিটি ইটের সাথে যে গল্প গাথা লুকিয়ে রয়েছে সেগুলো সামনে নিয়ে আসা মনে হয় ভালো হয়। সেই জায়গা থেকেই কিন্তু আমি মুর্শিদাবাদে যাই ইতিহাস তুলে ধরতে, যে মির্জাফরের বংশধর এখন কেমন আছে, আদৌ আছে কি না, সেই সময়ে কিন্তু আমি জানতাম না, গিয়ে পেয়ে যাই এবং সেই ভিডিওটা কিন্তু আমার টার্নিং পয়েন্ট বলা যায়। সেখান থেকে ব্যাপক ফিডব্যাক পাই এবং আমার চ্যানেলটা উঠে যায় বলা যায় সেখান থেকে। আর আপনি বলেছিলেন যে আমি একটা চাকরি থেকে এখানে কেন আসলাম। আসলে যখন আমার চ্যানেলটা দাঁড়িয়ে গেল মোটামুটি, তারপরে কিন্তু আমার টেলিভিশন থেকে আবার আমাকে একটা দেওয়া হলো, যে নির্দেশনা আসলো টেলিভিশন থেকে, যে এখানে কেউ যদি চাকরি করে ইউটিউবিং করতে পারবে না, ইউটিউবিং করলে চাকরি ছেড়ে দিয়ে করতে হবে। তখন এটা আমার জন্য খুব কঠিন হয়নি, কারণ তখন আমি যে স্যালারি পেতাম তার চেয়ে অনেক বেশি আমি ইউটিউব থেকে আর্ন করতাম। এবং আমি সিদ্ধান্ত নিই যে এটাই হবে আমার ভবিষ্যতের ক্যারিয়ার। টেলিভিশনে আজ আছি, কাল হয়তো আমাকে বলতে পারে যে তোমার আর দরকার নেই, কারণ আমার স্যালারি যত বাড়ছিল আমার চাকরি যাওয়ার ঝুঁকিও তত বাড়ছিল। এসব জায়গায় যত স্যালারি বাড়ে ওই রিস্কটা তৈরি হয়। এই রিস্ক তৈরি হয় আমার যখন ইনক্রিমেন্ট হয়, আমাকে ভালো ইনক্রিমেন্ট দিত, সময় টিভি ম্যানেজমেন্ট আমাকে খুব পছন্দ করতো, সে কারণে প্রতি বছর আমার ভালো ইনক্রিমেন্ট হতো, প্রমোশনও হতো, হয়তো আমি স্পেশাল করেসপন্ডেন্ট হয়ে গেছিলাম। কিন্তু ভালো ইনক্রিমেন্ট পেয়ে ভালো পজিশন পাওয়ার পরে আমার মন খারাপ থাকতো যে আমার মনে হয় বিদায় নেওয়ার সময় আসতেছে। এবং কর্পোরেট কালচার এমন যে চিন্তা করবে এর বেতন দিয়ে তো 5-6 জন নেওয়া যায়। তখন থেকেই কিন্তু আমি চিন্তা করছিলাম যে হোটেল বিজনেস করব না সিঙ্গারার দোকান দিব বা কি করব, ইউটিউবিং করব, ওই চিন্তায়। তো যখন এই ধরনের নোটিশ দেওয়া হলো, তারপরে কিন্তু আমি সাথে সাথেই চাকরিটা ছেড়ে দিই। চাকরি ছেড়ে দেওয়া কঠিন ছিল এই কারণে আমার বাবা কোনোভাবেই চাচ্ছিলেন না যে আমি এই চাকরিটা ছাড়ি। তখন কি আপনি বিবাহিত যখন চাকরি ছাড়েন? না, তখন অবিবাহিত। তখন অবিবাহিত। তখন হয়তো কি কোনো প্রেমিকা ছিল যে চাকরিটা আমি ছেড়ে দিছি বেলা শুনছো, এরকম কিছু ছিল কিনা? তখন আমার এখন যার সাথে বিয়ে হয়েছে, আমার মামাতো বোন সুরভি, ওর সাথে আমার বিয়েটা পারিবারিকভাবে ঠিক হয়েছিল। ওকে বুঝাইতে পেরেছিলাম যে আমার সামনের ক্যারিয়ারটা হবে আমার ইউটিউবিংটাই। আমি আমার নিজেকে বুঝতে পারছিলাম যে আমি নিজের প্রতি আত্মবিশ্বাসী ছিলাম যে এখানে আমি ভালো করব। সে কারণে আমি যখন চাকরি ছেড়ে দিতে যাই, তখন সময় টিভির এমডি আমাকে বললেন, সুমন তুমি সত্যিই চাকরি ছাড়বা? তুমি এক কাজ করো, তোমার চ্যানেল তোমার ওয়াইফকে দিয়ে চালাও। আমি বললাম যে ভাই আমি তো বিয়েই করিনি এখন, আমার ওয়াইফ কীভাবে আমার চ্যানেল চালাবে, আর আমার দর্শক তো আমাকে চাইবে এখানে। তো সেই জায়গায় আমি চাকরিটা ছেড়ে দিই। দিয়ে এখন পর্যন্ত চাকরি ছেড়ে দিয়ে বেশ কয়েক বছর হয়ে গেল। আমি মনে করছি যে আমার ওই সিদ্ধান্তটা যুগান্তকারী ছিল আমার জন্য। সেক্ষেত্রে কেউ যদি এরকম ভাবে কিন্তু হোঁচট খাবে না, একজন সালাউদ্দিন সুমনের মতো প্রতিষ্ঠিত হতে পারবে, তার কোন বিষয়গুলোকে খেয়াল রেখে আসলে আগানো উচিত? আসলে আমার এই বিষয়টার পরে অনেকেই আমাকে বলেছেন, ভাইয়া চাকরি ছেড়ে দিতে চাই, চাকরি ছেড়ে দেব, যে সালাউদ্দিন সুমন চাকরি ছেড়ে দিয়ে আজকে এই জায়গায় এসেছে। তাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, চাকরি ছাড়ার আগে নিজের জায়গাটা আগে তৈরি করুন। আমি যখন সময় টিভি ছেড়েছি তখন সময় টিভির চেয়ে কয়েক গুণ বেশি আমি উপার্জন করতাম ইউটিউব থেকে। আমার জায়গাটা কিন্তু রেডি ছিল, সেই কারণে আমাকে ধাক্কা খেতে হয়নি। এখন আপনি
আপনার পজিশন তৈরিই করেননি এমন কেউ আছেন যে চাকরি করছেন ভাবছেন যে হ্যাঁ আপনার হয়তো অনেক ভালো কোয়ালিটি আছে, আপনি খুব ভালো ভিডিও তৈরি করতে পারবেন বা পারেন, কিন্তু এখনও জায়গাটা আপনি তৈরি করেননি, মানে ওইখান থেকে আপনার ইনকাম আসে না। এই জায়গা তৈরি না করে যদি কেউ চাকরি ছেড়ে দিতে চান, এটা একটা ঝুঁকি, বিরাট ঝুঁকি, হতাশায় নিমজ্জিত হওয়া লাগতে পারে। আগে জায়গাটা তৈরি করুন, ওইখান থেকে স্যালারির সমান বা তার চেয়ে বেশি ইনকাম করুন, তারপরে একটা জায়গা ছাড়ুন, অন্য জায়গায় আসুন। নতুন যদি কেউ এরকম আন্তর্জাতিক পর্যায়ের কোনো সেক্টর নিয়ে নিজেকে আসলে মেলে ধরতে চায়, কোন বিষয়গুলোতে তার গুরুত্ব দেওয়া প্রয়োজন? যারা এইরকম দুনিয়া ঘুরে কন্টেন্ট তৈরি করতে চান তাদের জন্য আমার কি, আসলে দুনিয়া তো সবাই দেখতে চায়। দুনিয়া, আমি এখানে বসে আছি, এটাও দুনিয়ার একটা অংশ। তো দুনিয়া যাত্রা শুরু করার আগে আমি যেখানে আছি বা যেই জায়গায় আমার চারপাশ পরিমণ্ডল, সেইখানে কি করা যায় সেটা দিয়ে নিজেকে আগে ঝালিয়ে নেওয়া দরকার, নিজেকে তৈরি করে নিয়ে বাইরে যাওয়া দরকার। কারণ বাইরে যাওয়াটাও কিন্তু এটা একটা ইনভেস্টমেন্ট, মানে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। প্রথম তো আপনাকে কেউই স্পন্সর করবে না, কেউ এয়ার টিকিট দিবে না, কেউ হোটেল দিবে না, কোনো ট্যুর প্যাকেজ দিবে না, কিছুই দিবে না আপনাকে শুরুতে। আপনি যখন একটা জায়গায় যাবেন তখন সবাই অফার করবে, ভাই আসেন, এটা নেন, ওটা নেন। কিন্তু এই পর্যায়ে যাওয়ার আগে আপনাকে অনেক খরচ করতে হবে। হ্যাঁ, আপনি বিভিন্ন দেশ ঘুরবেন, তার আগে নিজের জায়গা তৈরি করুন, আর্নিংটা নিয়ে আসুন মোটামুটি ওই মানের, যাতে আপনি মাঝে মাঝে ট্রাভেল করতে পারেন। এভাবেই কিন্তু ধীরে ধীরে নিজেকে বিকশিত করা যায়। যে জার্নি আপনার, সেখান থেকে অনেক দেশ ঘুরেছেন, যদি স্পেসিফিক প্রশ্ন করা হয়, এর মধ্যে সবচেয়ে কোন দেশের বৈচিত্র্যময়তা, জীবনযাপন আপনাকে মুগ্ধ করেছে? তিব্বত নিষিদ্ধ দেশ বলা হয়। তিব্বতের লাসা শহরকে বলা হয় নিষিদ্ধ শহর। সেই জায়গার জীবনযাপন, ইতিহাস, ঐতিহ্য আমাকে মুগ্ধ করেছে। সেই জায়গায় আমি যেতে পেরেছি। আমি শুধু বাংলাদেশি ইউটিউবার না, প্রথম বাংলা ভাষাভাষী কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি তিব্বতে গিয়েছি। আমি প্রথম বাংলায় সেখানে উপস্থিত থেকে বাংলায় কন্টেন্ট তৈরি করেছি, এবং সেখানকার যে বৈচিত্র্যময়তা, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য সব কিছু মানে আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে আমরা তো নেপাল থেকে এভারেস্ট শৃঙ্গ দেখতে যাই। এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়া আসায় মনে হয় 11-12 দিন লাগে, কিন্তু তিব্বতের বেস ক্যাম্পটা এমন একটা জায়গায় যেখানে কোনো হাঁটতে হয় না, যেখানে নেপালে 11-12 দিন ট্রেকিং করতে হয়। এখানে বাস চলে যায় একেবারে বেস ক্যাম্পের উপরে, সেখান থেকে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় এভারেস্টকে, একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত, শৃঙ্গ পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে, যদি মেঘ ওইরকম না থাকে, খুবই চমৎকারভাবে দেখা যায়। এটা তো আছে। আর কৈলাস পর্বত, এটা রহস্যময়তার যার কোনো শেষ নেই। সেই কৈলাস পর্বত তিব্বতে রয়েছে। পোতালা প্যালেস, যে পোতালা প্যালেসকে বলা হয়ে থাকে, যদি বিশ্বের 2-3টা প্যালেসকে গণ্য করা হয় যে সেরার দিক থেকে, এর মধ্যে পোতালা প্যালেস একটা থাকবে। এছাড়া জোখাং টেম্পল, সেরা মনস্ট্রি, দীপং মনস্ট্রি, ওইখানকার যে বিভিন্ন লেক রয়েছে, লেক মানস সরোবর, এছাড়া ইয়ামদ্রক লেক, এগুলো আসলে দৃষ্টি জুড়িয়ে যায় একবার তাকালে। একজন কন্টেন্ট ক্রিয়েটরকে পুরো দস্তুর ক্রিয়েটর হয়ে উঠতে কতটা বেশি পড়াশোনার দরকার? আসলে পড়াশোনার কোনো বিকল্প নেই। আমি শুরুতেই বলেছিলাম আমার প্রাথমিক জীবনে লক্ষ্য ছিল লেখক হব। আমি তার পরবর্তী সাংবাদিক হয়ে গেছি, তারপরে এখন আবার ইউটিউবার হয়ে গেছি। যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। কিন্তু অনেকে বলেন, শোন ভাই, আপনার কথা শুনতে ভালো লাগে। আমি একটা জিনিস মনে করি যে একজন যে ভালো লেখক, মনে করি না, এটা বিশ্বাস করি, মনে করি কেউ যদি একজন ভালো লেখক হতে চান, তাকে ভালো পাঠক হতে হবে। আমি ভালো লেখক হওয়ার জন্য অনেক পড়াশোনা করেছিলাম। মানে আমার একাডেমিক পড়াশোনার বাইরেও রুটিন করে আমি সাহিত্য পড়তাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। সেটা আমার লেখক হওয়ার কাজে কতটা কাজে দিয়েছে আমি জানি না, কিন্তু আমি যখন কথা বলি, ওই যে পড়াশোনা করেছিলাম, এই যে শব্দগুলো, এগুলো আমাকে অনেক হেল্প করে। এই জায়গায় আমি যখন একটা কথা বলতে চাই, শব্দের ভেরিয়েশন মনে হয় আমার মধ্যে আমি খুঁজে পাই যে এই শব্দ ব্যবহার করা খুব ভালো লাগে। আর কন্টেন্ট যখন কেউ তৈরি করতে আসবে, কন্টেন্ট শুটিং করতে যাওয়ার আগে এবং শুটিং করার পরে 2 অবস্থাতেই পড়াশোনা করতে হয়। যাওয়ার আগে যদি আমি কিছু না পড়ে যাই, না জেনে যাই, সেই জায়গা নিয়ে ওখানে দাঁড়িয়ে আমি তেমন কিছু বলতে পারবো না। আবার আসার পরে যদি গবেষণা না করি, তাহলে আমি ভালো ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবো না। তবে পড়াশোনার কোনো বিকল্প নেই, এই জন্যই। একদম, আপনি তো যেমন বললেন যে বইয়ের পড়াশুনো তো আছেই, পাশাপাশি এই যে বিশ্ব ভ্রমণ বা ভ্রমণ অভিজ্ঞতা, এটাও পড়াশোনার চেয়ে আরও বেশি আমার মনে হয় বাস্তব। না, অবশ্যই একজন মানুষ পড়ে যতটুকু শিখবে, ঘুরে ফিরে তার চেয়ে বেশি শিখতে পারে, পড়ার চেয়ে বেশি।
কারণ একটা মানুষ যখন দেখছে, মানে একটা ছবি হাজার শব্দের কথা বলে। আমি এই দিক তাকাচ্ছি, এটা একটা ছবি আমি দেখছি। এখানকার নিয়ে কত কি, এই যে ঘড়ি আছে, লাইট আছে, এগুলো নিয়ে হাজার শব্দ লেখা যায়, তাই না? তো আপনি যখন ঘুরছেন, এরকম হাজার হাজার দৃশ্য দেখছেন, হাজার হাজারকে হাজার হাজার দিয়ে গুণ করুন, তাহলে বুঝতে পারবেন যে এটার ভ্যালু কত। একটা বিষয়ে ব্লগিং করতে গিয়ে তো আসলে খুব আনন্দের অভিজ্ঞতা তো সবসময় হয় না, একটু তির্যক অভিজ্ঞতাও থাকে। সেরকম দু একটা বিষয় আমরা একটু জানতে চাই। আসলে এইটা তো হয়। একবার আমি রাজশাহীতে গিয়েছিলাম, আদিবাসীদের নিয়ে কাজ করছিলাম, যারা এই যে তীর ধনুক দিয়ে আগে সাঁওতালরা যে পশু শিকার করতে খেত, এরকম তাদের কেমন আছে এটা দেখার জন্য গিয়েছিলাম। তো আমি ঘুরতে ঘুরতে একটা বাড়ির মধ্যে আমি ঢুকে গেছি, খেয়াল করিনি সাঁওতালরা তো তারা পারিবারিকভাবে ওই যে নেশা জাতীয় দ্রব্য তৈরি করে, যে তালের রস থেকে এ করে সেই করে। একজন খেয়ে একেবারে অন্যরকম অবস্থায় ছিল, এবং আমি তার বাসায় ঢুকছি, এটা আমার অন্যায়, তার বাসায় নক করে ঢোকা আমার অবশ্যই উচিত ছিল। ও এক বিরাট একটা হাসুয়া নিয়েছে, নিয়ে আমার সামনে এভাবে ধরছে যে আমাকে না বলে কেন আমার বাসায় ঢুকছিস। তার দেয়ালে আলপনা করা ছিল, আলপনা ধরে ধরে আমি ভিতরে ঢুকে গেছি। ঢুকে যে আমি তার কাছে রিকোয়েস্ট করছি, হাত জোর করছে, আমার ভুল হয়ে গেছে, এভাবে ঢোকা আমার ঠিক হয়নি। হ্যাঁ, তো আমার আবার হয় কি যে আমি ঘুরতে ফিরতে যে মুন্সিগঞ্জ বা এইসব গ্রামের মধ্যে যে কে কি রান্না করছে ধুরমুর করে আমি রান্নাঘরে ঢুকে পড়ি, তার সাথে গল্প করি। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে অশোভনীয় থাকে, কিন্তু আমার কাছে মনে হয় মানুষগুলোকে আপন মনে হয় যে ঢুকে রান্না করে কি গল্প করছে। তাকে যদি আমি ওই প্রিপারেশন নেওয়ার সুযোগ দিই যে আপনি রান্না করতেছেন, আমি আসব, এসে তারপর শ্যুট করব, তার মধ্যে একটা অপ্রস্তুত, তার মধ্যে বানিয়ে হয়তো উনি সাজিয়ে গুছিয়ে কথা বলতে চাইবেন, এই ন্যাচারাল ভাবটা আর ভিডিওতে থাকবে না। সেই কারণে মাঝে মাঝে এই কাজটা করি। কিন্তু সেই দিন আমি ওইখানে গিয়ে আচ্ছা তাকে ধরা খাইছি যে ওইখানে যে ফিরছি, সে এমনভাবেই নেশাগ্রস্ত ছিল, আমাকে যদি কোপ মেরে দিত আমার কিছু করার ছিল না। এই যে কোপ মারার অভিজ্ঞতা, এটা তো অনেক সময় পারিবারিকভাবেও কি কখনো সৃষ্টি হয়? মানে ভাবি আমাদের বোন আপা কি কখনো কোপ মারতে চায় যে তুমি এতদিন ধরে বাইরে কেন, হয় কি না? এই কোপ সারা জীবন চলবে যতদিন বেঁচে আছেন, এই কোপ থেকে কারো রক্ষা নাই। তবে তারপরেও তার অনেক সাপোর্ট আছে এখানে। আমি অনেক দিন বাইরে থাকি, এবার গিয়ে প্রায় 17 দিন টানা বাইরে থাকলাম, আরও যাচ্ছি, কখনো কখনো সে আমার সাথে যায়, বা তার যে সময়টা আমার কাছে পাওয়ার কথা সেই সময়টা আমি দিতে পারি না। এগুলো স্যাক্রিফাইস সে সবসময়ই করে। বাংলাদেশের যে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আসলে অনেক ইতিবাচকের চেয়ে নেতিবাচকতার ছড়াছড়ি অনেক বেশি। সেই ক্ষেত্রে আপনার কি বলার আছে, বা আপনি কিভাবে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দেখতে চান? আসলে মিডিয়াকেই তো বলা হয় যে সমাজের দর্পণ। এখন মিডিয়ায় মানুষ সমাজকে দেখতে পায়। হ্যাঁ, তো এখানে আমি কি দেখাচ্ছি এটা একটা বড় বিষয়। আমি যেটা দেখাচ্ছি সেটা কি আমার ফ্যামিলি দেখার ইয়া রাখে, যে আমার সামনে বসে আমার ফ্যামিলি সেটা দেখবে? এটা যদি না হয় তাহলে আমি আমাকে ধোঁকা দিচ্ছি, আমার জাতিকে ধোঁকা দিচ্ছি। টাকা তো নানাভাবে আসতে পারে। যদি এমন কিছু হয়, আমি এমন কিছু তৈরি করলাম যেটা সমাজের কাজে লাগলো, আবার এখান থেকে আমার কিছু ইনকামও হলো, এটা একটা শান্তি। আবার এমন কিছু আমি তৈরি করছি যেটা সমাজের কোনো কাজে লাগছে না, কিন্তু বিরাট ইনকাম হচ্ছে, এটা আর মনে হয় না যে এই ইনকামে কোনো সুখ আছে, কোনো শান্তি আছে। আমি যেটা তৈরি করব সেটা যদি আমার ফ্যামিলি সহ দেখতে না পারি, এর চেয়ে কষ্টের কিছু আর হতে পারে না। দেখতে পারছি না মানে এখানে আমার অসততা আছে, এখানে এমন কিছু আছে যেটা বলা উচিত নয়, সেটা আমি বলেছি, যেটা আমার পরিবারের সামনে আমি দেখতে লজ্জা পাচ্ছি। এমন কিছু তৈরি করবেন না যেটা আপনার পরিবারের সামনে বসে দেখতে আপনার লজ্জা লাগে। যদি এটা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট দেশের পক্ষে যাবে, জাতির পক্ষে যাবে, সমাজের উন্নয়নের কাজে লাগবে। সিনেমা দেখেন বাংলাদেশের? বাংলাদেশের সিনেমা, পুরনো সিনেমা অনেক দেখেছি, কিন্তু এখন যে সিনেমাগুলো তৈরি করা হয় সত্যিকার অর্থে আমার মনে হয় যে ওই সময়টা 2 ঘন্টা সময় ওই দিক ব্যয় করার চেয়ে আমার ওই এডিটিং করাটা ভালো। কারণ আমি কাউকে ছোট করে কথা বলছি না, বাংলাদেশে আগে যে মানের সিনেমাগুলো তৈরি হয়েছে ওই মানের সিনেমা তো এখন হচ্ছে না। যদি হয় তাহলে আবার দেখব। আমি এর মধ্যে চঞ্চল চৌধুরী, তারপরে হচ্ছে মোশাররফ করিম, বা বাংলাদেশের গুণী অভিনেতা নিশো, ওনারা যে সিনেমাগুলো তৈরি করেছেন সেইগুলো কিন্তু হলে গিয়েই দেখেছি।
কিন্তু সিনেমার যাদের মেইন স্ট্রিমে সিনেমায় থেকে সিনেমা বানানোর কথা, বিশেষ করে এখন শাকিব খান হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার। উনি আগের ওনার সিনেমা আমার এখনও দেখা হয়নি, কিন্তু বর্তমানে শুনছি যে উনি খুব ভালো সিনেমা বানাচ্ছেন, যেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য নাকি খুবই ভালো। আমি দেখবো, আশা করছি, দেখলে তারপর বুঝতে পারবো যে আসলে সত্যি আমাদের সিনেমা হয়তো আগাক, এটাই তো আমি চাই সবসময়। ওকে, আপনি তুরস্কে গিয়েছিলেন, অটোমান সাম্রাজ্যের ওখানে, যে ওইখানকার বৈচিত্র্য বা আদল নিয়ে অনেকের প্রশ্ন থাকে। তো সুলতান সুলাইমানের যে জীবন যাপন বৈচিত্র্যতা, আসলে সেইটা সম্পর্কে আমরা একটু শুনতে চাই। ওইখান থেকে আপনার লার্নিং বা আপনার দর্শনীয় যে ভাবনাটা, ওইটা একটু শুনতে চাই। সুলতান সুলেমান তো একটা অসাধারণ ক্যারেক্টার। তার সমাধি আমি দেখেছি, সুলতান সুলেমানের ওয়াইফ হুররামের সমাধি দেখেছি। দেখার পরে সেই ঘটনাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তারা আসলে খুব রুচিশীল ছিলেন। তাদের স্থাপত্য, তাদের যে সেই সময়কার যে সংগ্রহ, তাদের তোপকাপি প্রাসাদ, সুলতান সুলেমানের যে প্রাসাদ বা আরও সুলতানরা যেখানে থাকতেন, সেই প্রাসাদে গেলে তাদের যে জৌলুস, সেটা ভালোভাবে টের পাওয়া যায়। তারা যে শুধু বিভিন্ন রাজ্য, তারা বিরাট একটা সাম্রাজ্য শাসন করেছেন তাই নয়, সেই সময় তারা ইসলামের অনেক নিদর্শন সংগ্রহ করে রেখেছেন তোপকাপি প্রাসাদে। বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি তরবারি, তার জুতা মোবারক সহ আরও ইসলামিক অনেক নিদর্শন সেখানে রয়েছে। দেখে আমার আসলে খুবই ভালো লেগেছে। আর সুলতান সুলেমান একটা বিরাট প্রভাব তৈরি করেছে মানুষের মনে। তুরস্কে গেছেন এমন অনেকেই আছেন, শুধুমাত্র সুলতান সুলেমান দেখেছেন বলেই যেতে চান তুরস্কে, যে এই দেশটা কেমন। আসলে স্বপ্নের মতো সুন্দর দেশ তুরস্ক। একদম শেষের দিকে, পৃথিবীর যেখানে আপনি সৌন্দর্য দেখিয়ে বেড়ান, সেখানে যুদ্ধ ভয়াবহতা আপনাকে কতটা ভাবায় এবং কেমন পৃথিবীকে আপনি দেখতে চান? আসলে যুদ্ধ এটা কখনোই মানব সভ্যতার জন্য ভালো কিছু নয়। যুদ্ধ যারাই করেন তারা সভ্যতা আর ভালো চান না। আমি চাই যুদ্ধমুক্ত একটা বিশ্ব, যেখানে যুদ্ধের যেসব নিয়ামক আছে এগুলো থাকবে না। এই হাসি খুশি সুন্দরভাবে এই পৃথিবী চলবে। নতুন প্রজন্ম যারা আসছে তারা যুদ্ধের ভয়াবহতা দেখবে না, সুন্দর একটা পৃথিবী দেখবে। সুন্দর পৃথিবীতে আমরা সুন্দরভাবে ঘুরে বেড়াবো, এই পৃথিবীটাকে আমরা দেখব, এটাই আমার প্রত্যাশা। দর্শক, চ্যানেলের সাথে এতক্ষণ আলোচনায় ছিলেন একজন ট্রাভেল ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন। আমরা তার কথা শুনলাম, তার জীবন বোধের কথা শুনলাম। আশা করি পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, নতুন কোনো গল্পে। আমাদের সাথেই থাকবেন।